জ্বালানি সংকট মোকাবেলায় অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। সন্ধ্যা ৬টায় বন্ধ হবে শপিং মল সহ সব দোকানপাট। মন্ত্রিপরিষদের বৈঠকে সিদ্ধান্ত। রাশিয়া থেকে ২ মাসে ৬ লাখ মেট্রিক টন ডিজেল আনতে চায় সরকার। মিটবে ১.৫ মাসের চাহিদা। যুক্তরাষ্ট্রের সম্মতির জন্য চিঠির জবাবের অপেক্ষা। কৌশলী আলোচনার পরামর্শ। অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশ ৯ এপ্রিলের মধ্যে নিষ্পত্তি নির্দেশ। ৯৮টি হুবহু উত্থাপন, গণভোট সহ ১৬টি নতুন করে উত্থাপনের সুপারিশ। প্রতারণার অভিযোগ বিরোধীদের। বন্ধ হয়ে গেছে রেলের ৩৬ কোটি টাকার ডিজিটাল ওয়াশিং প্ল্যান্ট। অতিরিক্ত খরচে ম্যানুয়াল পদ্ধতিতেই চলছে ট্রেন ধোয়া মোছা। জবাবদিহির আওতায় আনার পরামর্শ। ইসরায়েলে দফায় দফায় ক্ষেপণাস্ত্রের আঘাত। মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনায় ইরানের হামলা। সামরিক শক্তিতে হরমুজ মুক্ত করার মার্কিন পরিকল্পনা অবাস্তব বলছে ফ্রান্স। সকালে সবাই সঙ্গে আছি আমি মিসবাহুল আলিফ। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানি সংকট মোকাবিলায় অফিসের কর্মঘণ্টা কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। সরকারি বেসরকারি অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। ব্যাংকের লেনদেন সকাল ৯টা থেকে ৩টা পর্যন্ত। বাণিজ্যিক প্রতিষ্ঠান এবং শপিং মল বন্ধ হবে সন্ধ্যে ৬টায়। বৃহস্পতিবার সংসদ সচিবালয়ে ৩ ঘণ্টাব্যাপী মন্ত্রিপরিষদ বৈঠক শেষে এসব সিদ্ধান্তের কথা জানান মন্ত্রিপরিষদ সচিব। তবে শিক্ষা প্রতিষ্ঠানের বিষয়ে সিদ্ধান্ত আসবে রোববার। আহমেদ সালেহিনের রিপোর্ট। মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে বিশ্বজুড়ে দেখা দিয়েছে জ্বালানি সংকট, যার প্রভাব পড়েছে বাংলাদেশেও। আর এই পরিস্থিতি মোকাবেলায় নানামুখী সিদ্ধান্ত নিতে সংসদ অধিবেশন শেষে সংসদ সচিবালয়ে বৃহস্পতিবার রাত 9:15টায় শুরু হয় মন্ত্রিপরিষদ বৈঠক। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগের যে 3 ঘণ্টার বৈঠকে আসে বেশ কিছু সিদ্ধান্ত। জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে সেই সিদ্ধান্ত জানাতে ব্রিফ করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। মধ্যপ্রাচ্য যুদ্ধের ফলে যেখানে আমাদের সাপ্লাই লাইনটা ইনসিকিউর হয়ে গেছে, তার ফলে যে প্রাইসের ফ্লাকচুয়েশন হচ্ছে, সেইটাকে মোকাবেলার জন্য আমরা কি ব্যবস্থা নিতে পারি। এ সময় তিনি জানান, মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে সাপ্লাই লাইন ঝুঁকিতে পড়ায় সরকারি ও বেসরকারি অফিসের কর্মঘণ্টা 1 ঘণ্টা কমিয়ে সকাল 9টা থেকে 4টা পর্যন্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ব্যাংকের লেনদেন হবে 9টা থেকে 3টা পর্যন্ত। বাণিজ্যিক অফিসগুলো আমরা কমিয়ে নিয়ে আসতেছি 1 ঘণ্টা করে। 9টার থেকে 4টা পর্যন্ত অফিস চলবে, সকল অফিস। এটা সরকারি বেসরকারি সকল অফিস। ব্যাংকিংগুলো চলবে আওয়ার্স 9টার থেকে 3টা পর্যন্ত। 4টায় ব্যাংক বন্ধ হয়ে যাবে। জরুরি প্রতিষ্ঠান ছাড়া বাণিজ্যিক প্রতিষ্ঠান ও শপিং মল সহ সব দোকানপাট সন্ধ্যা 6টার মধ্যে বন্ধের নির্দেশ দিয়েছে সরকার। এমনটা জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, সরকারি খরচে নতুন যানবাহন এমনকি কম্পিউটার সামগ্রী না কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দোকানপাট 6টার সময় বন্ধ হয়ে যাবে সব। দোকানপাট বলতে শপিং মলও তার মধ্যে পড়ে। 6টার পরে কোনো মার্কেট চলবে না। খাবার দোকান, ওষুধের দোকান, এইরকম জরুরি যেটা অর্থবার্ষিকীয় সবার সবসময় যা থাকে সেগুলো খোলা থাকে। কোনো রকমের বেসরকারি বিবাহ বা কোনো উৎসব উপলক্ষে কোনো আলোকসজ্জা করা যাবে না। সরকারি কিছু ব্যয় হ্রাস কমানো হচ্ছে আগামী 3 মাস পর্যন্ত। সরকারি কোনো নতুন যানবাহন ক্রয় করা হবে না, কোনো জলযান ক্রয় করা হবে না, কোনো আকাশযান ক্রয় করা হবে না, কোনো কম্পিউটার সামগ্রী ক্রয় করা হবে না। এছাড়া অভ্যন্তরীণ প্রশিক্ষণ যেগুলো আছে সেগুলো 50% বন্ধ করা হয়েছে। সরকারি অর্থায়নের সকল বৈদেশিক প্রশিক্ষণ বন্ধ করা হয়েছে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত। সভা সেমিনারে আপ্যায়ন ব্যয় 50% হ্রাস করা হয়েছে। জ্বালানি, বিদ্যুৎ, গ্যাস এই খাতে আমাদের যে ব্যয়টা হতো সরকারের, সেটা আরও 30% কমানো হচ্ছে। এছাড়া ভ্রমণ ব্যয় যেগুলো প্রয়োজন নেই সেগুলো কমাতে বলা হয়েছে, এখানে আমরা 30% হ্রাস করে দিচ্ছি। তিনি জানান, শিক্ষা প্রতিষ্ঠানের বিষয়ে সিদ্ধান্ত আসবে রোববার। শিক্ষার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ে যে বিভিন্ন জায়গায় যে চাহিদা আছে বিভিন্ন পর্যায়ে, সেটা বিবেচনা করে নিয়ে রোববার থেকেই কিছু আলাদা নির্দেশনা দেওয়া শুরু করবে। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানে শুল্কমুক্তভাবে আমদানি করা যাবে বিদ্যুৎ চালিত বাস। আলোকসজ্জা সম্পূর্ণ নিষিদ্ধ করেছে সরকার। বিভিন্ন স্কুলের জন্য অজস্র গাড়ি যায়, এইটার বদলে ঢাকা শহরে এবং দেশের অন্যান্য স্থানে এখন থেকে এইটাকে পরিহার করে দিয়ে ইলেকট্রিক বাস নামানোর একটা সিদ্ধান্ত হয়েছে। তার জন্য স্কুলগুলো কোনো শুল্ক ব্যতীতই তারা বাসগুলো আনতে পারবেন। কমার্শিয়াল ক্ষেত্রে যারা বাস নেবেন অন্যান্য ক্ষেত্রে তারাও নিতে পারবেন, তবে তাদের ক্ষেত্রে 20%
শুল্ক ধার্য করা হবে। সংকট মোকাবেলায় মধ্যপ্রাচ্য ছাড়াও অন্যান্য উৎস থেকে জ্বালানি সংগ্রহ করা হচ্ছে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। মালয়েশিয়া, ইন্দোনেশিয়া থেকে আসবে, ইভেন কি কাজাকস্তানের থেকেও আসার একটা সম্ভাবনা দেখা দিয়েছে, আমরা ব্যবস্থা নিয়েছি। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। 1.5 দিনের জ্বালানি তেল 2 ঘন্টায় বিক্রি হয়ে যাচ্ছে উল্লেখ করে আতঙ্কিত হয়ে অতিরিক্ত না কেনার আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। বৃহস্পতিবার বিকেলে সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে মন্ত্রী বলেন, তেল সরবরাহ হলেও সংকট বাড়িয়ে তুলছে বাড়তি কেনার প্রবণতা। এদিন তেল ছাড়াও গ্যাস ও বিদ্যুৎ পরিস্থিতি নিয়েও বিভিন্ন প্রশ্নের জবাব দেন মন্ত্রী। শেষ হয়ে যায়, সেই জন্য সংসদের প্রথম অধিবেশনের 7ম দিনের আলোচনার শুরুতে প্রশ্নোত্তর পর্বের বড় অংশই ছিল জ্বালানি সংকট নিয়ে। কুমিল্লা 4 আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ জ্বালানি তেলের সমস্যা নিয়ে প্রশ্ন তোলেন। জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে সরকারের পদক্ষেপ জানতে চান আরও কয়েকজন সংসদ সদস্য। গ্র্যাজুয়ালি যে পাম্পগুলো বন্ধ হয়ে যাচ্ছে, সেবা কার্যক্রম বিঘ্নিত হচ্ছে, স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, সেই জায়গাতে উনি কবে নাগাদ এই সমস্যাগুলোর যথাযথভাবে উনি সমাধান দিবে। জবাবে মন্ত্রী জানান, নিয়মিত ফিলিং স্টেশনগুলোতে তেলের সরবরাহ করা হচ্ছে, বিভিন্ন দেশ থেকে আমদানিও করা হচ্ছে। তবে আতঙ্কে প্রয়োজনের অতিরিক্ত তেল কিনছেন অনেকে। প্রতিটি পাম্পে যে পরিমাণ তেল প্রতিদিন দেওয়ার কথা, সেই পরিমাণ তেল আমাদের পাম্পগুলোতে সাপ্লাই করা হচ্ছে। যে পেট্রোল পাম্পে যে পরিমাণ তেল দিতাম 1 দিন 1.5 দিন লাগতো বিক্রি করতে, এখন 2 ঘন্টায় শেষ হয়ে যায়। মানুষের যে প্যানিক বাইংটা শুরু হয়েছে, লাইন দেখা যায়। আমরা মানুষের কাছে অ্যাপিল করছি, যা প্রয়োজন তাই ক্রয় করেন, তার বেশি ক্রয় করেন না। এক প্রশ্নের উত্তরে নতুন করে বাসাবাড়িতে গ্যাস সংযোগ না দেওয়ার সিদ্ধান্তের কথা জানান মন্ত্রী। সিলিন্ডার গ্যাসের অতিরিক্ত দাম প্রসঙ্গে মন্ত্রীর জবাব, সরকারি খাত থেকে সিলিন্ডার বিক্রির উদ্যোগ নেওয়া হবে। আবাসিক, বাণিজ্যিক, সিএনজি শ্রেণীতে নতুন গ্যাস সংযোগ প্রদানের কোনো বিষয়টি বর্তমানে স্থগিত রয়েছে। সরকার থেকে যেন আমরা এই সিলিন্ডার করতে পারি, সেই জন্য পরিকল্পনা করছি। আশা করি অতি দ্রুত এই পরিকল্পনা বাস্তবায়িত হলে সরকারের পক্ষ থেকেও আপনার এই সিলিন্ডার বিক্রি করা হবে। এদিকে সংসদে এক প্রশ্নের উত্তরে ভোলা থেকে গ্যাস খুলনা পর্যন্ত নিয়ে যাওয়ার পরিকল্পনার কথা জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী। গ্যাস লাইন স্থাপন করার সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। রাশিয়া থেকে 2 মাসে অন্তত 6 লাখ মেট্রিক টন ডিজেল আমদানি করতে চায় সরকার, যা দিয়ে কমপক্ষে 1.5 মাসের চাহিদা মেটানো সম্ভব। তবে বিশেষ নিষেধাজ্ঞার ঝুঁকি বিবেচনায় পুরো বিষয়টি নির্ভর করছে মার্কিন সম্পত্তির ওপর। আর এ নিয়ে যুক্তরাষ্ট্রের রপ্তানি দপ্তরকে দেয়া চিঠির জবাবের অপেক্ষায় জ্বালানি বিভাগ। ভারতসহ অন্যান্য দেশের নজির টেনে বিশেষজ্ঞরা বলছেন, কৌশলী আলোচনার মাধ্যমে যুক্তরাষ্ট্রের ইতিবাচক সাড়া আদায় সম্ভব। ফারুক মেহরবিনের রিপোর্ট। ইরান যুদ্ধের প্রভাবে সৃষ্ট সংকট আর মার্কিন নিষেধাজ্ঞার সাময়িক শিথিলতায় ফের আলোচনায় রাশিয়ার জ্বালানি তেল। গত মাসে অপরিশোধিত তেল ও ডিজেল 2 ধরনেরই জ্বালানি আমদানি করতে মস্কোর প্রস্তাব পায় ঢাকা। তবে মধ্যপ্রাচ্যের তুলনায় ভারী হওয়ায় রাশিয়ার অপরিশোধিত তেল শোধনের উপযোগী নয় দেশের একমাত্র পরিশোধনাগার ইস্টার্ন রিফাইনারি। সেজন্য রাশিয়া থেকে পরিশোধিত তেল কিনতে আগ্রহী জ্বালানি বিভাগ। আলোচনা চলছে 2 মাসে 6 লাখ মেট্রিক টন ডিজেল আমদানির, যা অন্তত 1.5 মাসের চাহিদার সমান। সরকার যদি রাশিয়ার সাথে লিঙ্ক করে এই 6 লক্ষ টন যদি আমরা আনতে পারি, এটা খুবই ভালো। এটা কিন্তু তাদেরকে কুইক করতে হবে এটা, কারণ এটা আমেরিকা কিছুদিন পরে আবার বন্ধ করে দিবে। এই একটা সময় আছে যখন আমরা এইটাকে করতে পারি। তবে রাশিয়া থেকে তেল আমদানির বিষয়টি নির্ভর করছে যুক্তরাষ্ট্রের সম্মতির উপর। নিষেধাজ্ঞায় শিথিলতা চেয়ে এর মধ্যে মার্কিন রফতানি দফতরে চিঠি দেওয়া হয়েছে। এখন অপেক্ষা ওয়াশিংটনের ইতিবাচক সাড়ার। ইউএস এর সাথে আমাদের কথা হয়েছে, আমরা চিঠি লিখেছি। চিঠির উত্তর পেলে, আপনারা জানেন যে স্যাংশন ওয়েবার না পেলে তো আমি ওই উৎস থেকে আসলে আনতে পারবো না। যদি আমরা ওয়েব হয় তখন দেখা যাবে কত দিনের জন্য হলো, কত মেট্রিক টনের জন্য হলো, সেটা ফাইনালি জানা যাবে এরপর। গত মঙ্গলবার ওয়াশিংটনে মার্কিন জ্বালানি মন্ত্রীর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে ওঠে রুশ তেলের বিষয়টি। বিশ্লেষকরা মনে করেন, জ্বালানি কূটনীতিতে দক্ষতা দেখাতে পারলে মিলতে পারে ট্রাম্প প্রশাসনের সবুজ সংকেত। অন্য দেশকে যদি ছেড়ে দেয়, তাহলে বাংলাদেশকে ছেড়ে না দেওয়ার কোনো কারণ নেই। এনার্জি ডিপ্লোম্যাসির অন্যতম হলো যে আমার নেগোসিয়েশন স্কিলটা আছে কিনা। আমাকে তাকে বোঝানো এটাই হলো যে আমার এখানে যদি এনার্জির ঝামেলা হয়, তাহলে কিন্তু তোমারই ক্ষতি হবে। আমি যেটাকে তোমার দেশে পাঠাই, সেটার দাম যদি বেড়ে যায়,
এবং সেখানে যদি ঝামেলা হয় তাহলে তো তোমারই ক্ষতি। এর আগে 2022 সালে ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে প্রস্তাব এসেছিল রুশ তেল কেনার, তবে মার্কিন নিষেধাজ্ঞার ঝুঁকি বিবেচনায় পরে আর তেমন এগোয়নি আলোচনা। চলমান বৈশ্বিক সংকটে মুখ্য হয়ে দাঁড়িয়েছে জ্বালানি কূটনীতি। এ অবস্থায় সব পক্ষের সঙ্গে ভারসাম্যপূর্ণ যোগাযোগে যতটা সফল হওয়া যাবে ততই সহজ হবে জ্বালানি পরিস্থিতি সামাল দেয়া, এমনটি মনে করেন বিশেষজ্ঞরা। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। তীব্র হচ্ছে জ্বালানি সংকট, ঝুঁকিতে বিদ্যুৎ খাত। লোডশেডিং মোকাবেলায় এখন বড় ভরসা কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র। কিন্তু দেশের বৃহৎ প্রকল্পগুলোর একটি পটুয়াখালীর RNPL তাপবিদ্যুৎ কেন্দ্র বন্ধ প্রায় 7 মাস। তবে দীর্ঘ জটিলতার পর শুরু হয়েছে কয়লা সরবরাহ। শিগগিরই কেন্দ্রটি চালুর আশা কর্তৃপক্ষের। শিকদার জাবির হোসেনের রিপোর্টে ক্যামেরায় ছিলেন তৌকিব পেঁদা। দেশের সবচেয়ে বড় বিদ্যুৎ প্রকল্পগুলোর একটি পটুয়াখালীর RNPL তাপবিদ্যুৎ কেন্দ্র। 2টি ইউনিটে 1320 মেগাওয়াট সক্ষমতার এই কয়লাভিত্তিক কেন্দ্রটি বাণিজ্যিক উৎপাদনে গেলেও গত 7 মাস ধরে বন্ধ রয়েছে। দীর্ঘমেয়াদী কয়লা সরবরাহ চুক্তির টেন্ডার জটিলতায় কয়লা আমদানি ব্যাহত হলে গত বছরের 11 নভেম্বর উৎপাদন বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এদিকে বৈশ্বিক অস্থিরতা ও যুদ্ধ পরিস্থিতির প্রভাবে চাপে পড়েছে দেশের জ্বালানি খাত। মধ্যপ্রাচ্যের উত্তেজনায় তেল ও LNGর দাম বেড়েছে, সরবরাহ হয়ে উঠেছে অনিশ্চিত। বর্তমানে দেশের প্রায় 40% বিদ্যুৎ আসে গ্যাস থেকে, আর তেল ভিত্তিক উৎপাদন থেকে প্রায় 17%। অথচ এই দুই খাতই এখন ব্যয়বহুল ও ঝুঁকিপূর্ণ। এই প্রেক্ষাপটে স্থিতিশীল বিকল্প হিসেবে সামনে আসছে কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন। দেশে কয়লাভিত্তিক কেন্দ্রগুলোর মোট সক্ষমতা 6 থেকে 7,000 মেগাওয়াট হলেও বাস্তবে উৎপাদন হচ্ছে প্রায় 4,500 থেকে 5,000 মেগাওয়াট। বিশেষজ্ঞরা বলছেন কয়লাভিত্তিক কেন্দ্রগুলো পূর্ণ সক্ষমতায় চালু করা গেলে গ্রীষ্মকালীন বিদ্যুৎ সংকট অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব। এমন বাস্তবতায় গুরুত্ব বাড়ছে RNPL এর। অস্থায়ী চুক্তির মাধ্যমে ইন্দোনেশিয়া থেকে আনা হচ্ছে 12 লাখ মেট্রিক টন কয়লা। এই কয়লা দিয়ে কেন্দ্রটির 2টি ইউনিট পূর্ণ সক্ষমতায় চালালে 3.5 মাসেরও বেশি সময় উৎপাদন সচল রাখা সম্ভব। কর্তৃপক্ষ জানিয়েছে ইতিমধ্যে কয়লাবাহী একটি জাহাজ পৌঁছেছে, আরও কয়েকটি জাহাজ আসার পথে। পর্যাপ্ত মজুত নিশ্চিত করে চলতি মাসেই চালু করা হবে কেন্দ্রটি। কয়লা সংকট ছিল, যার কারণে কিছুদিন আমাদের ইউনিটগুলো বন্ধ ছিল। এখন এটি সমাধান হয়ে গেছে। একটা ভেসেল অলরেডি আমরা হাতে পেয়েছি, আরও কিছু ভেসেল আসতেছে। পর্যাপ্ত মজুদ সাপেক্ষে আশা করছি এপ্রিলের মধ্যে আমরা এটা চালু করতে পারবো। ইরান ইসরায়েল উত্তেজনার প্রভাব থাকলেও কয়লা আমদানিতে সরাসরি ঝুঁকি তুলনামূলক কম, কারণ বাংলাদেশের প্রধান সরবরাহকারী দেশ ইন্দোনেশিয়া ও অস্ট্রেলিয়া যুদ্ধক্ষেত্রের বাইরে। বিশেষজ্ঞদের মতে বর্তমান জ্বালানি সংকটে কয়লা ভিত্তিক বিদ্যুৎই তুলনামূলক স্থিতিশীল বিকল্প। তাই দ্রুত RNPLকে পূর্ণ উৎপাদনে আনা এখন জরুরি। প্রতিদিন 12 থেকে 13,000 মেট্রিক টন কয়লা ব্যবহার করে 1320 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে সক্ষম RNPL, আর তা দিয়েই দেশের মোট বিদ্যুৎ চাহিদার প্রায় 10 ভাগ পূরণ করতে পারবে এই কেন্দ্রটি। শিকদার জাবির হোসেন, সময় সংবাদ, পটুয়াখালী। অন্তর্বর্তী সরকারের 133টি অধ্যাদেশ 9 এপ্রিলের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন স্পিকার। 98টি হুবহু সংসদে উত্থাপন করা হয়, আর 15টি অধ্যাদেশ সংশোধিত আকারে আনার সুপারিশ করা হয়েছে। গণভোট সহ 16টি নতুন করে উত্থাপনের সুপারিশ করা হয়, আর 4টি বাতিল করার সুপারিশ করেছে সংসদের বিশেষ কমিটি। বৃহস্পতিবার বিশেষ কমিটির সভাপতি জয়নুল আবেদিন সংসদ অধিবেশনে এই রিপোর্ট উপস্থাপন করেন। এদিকে গণভোট সহ 16টি অধ্যাদেশ নতুন করে উত্থাপনের সুপারিশকে প্রতারণা বলছে বিরোধী দল। আপনাকে ধন্যবাদ। ত্রয়োদশ জাতীয় সংসদের উদ্বোধনী দিনে অন্তর্বর্তী সরকারের জারি করা 133 অধ্যাদেশ যাচাই বাছাই গঠন করা হয় বিশেষ কমিটি। 13 সদস্যের কমিটির সদস্য করা হয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ, আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান সহ সরকার দলীয় 10 সদস্য এবং বিরোধী দলের 3 জন সদস্যকে। বিশেষ কমিটি 3 দিন বৈঠকে বসে। এসব বৈঠকে আলোচিত হয় 133 অধ্যাদেশ। পরে সংখ্যাগরিষ্ঠতার সিদ্ধান্তে অন্তর্বর্তীকালীন সরকারের 133 অধ্যাদেশের মধ্যে সংসদে বিল উত্থাপনের জন্য সুপারিশ করা হয় 98টি অধ্যাদেশ। নারী ও শিশু নির্যাতন দমন অধ্যাদেশ, পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশ সহ সংশোধিত আকারে সংসদে বিল উত্থাপনের জন্য সুপারিশকৃত অধ্যাদেশের সংখ্যা 15টি। স্পিকার
স্বরাষ্ট্রমন্ত্রী। এছাড়া গণভোট অধ্যাদেশ, জাতীয় মানবাধিকার কমিশন, দুর্নীতি দমন কমিশন অধ্যাদেশ সহ 16টি অধ্যাদেশ সংসদে এখনই বিল আকারে উত্থাপন না করে পরবর্তীতে যাচাই বাছাই করে অধিকতর শক্তিশালী করে নতুন বিল উত্থাপনের সুপারিশ করা হয়েছে। একই সঙ্গে জাতীয় সংসদ সচিবালয় অধ্যাদেশ, সুপ্রিম কোর্টের বিচার নিয়োগ অধ্যাদেশ, সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ এবং সুপ্রিম কোর্ট সচিবালয় সংশোধন অধ্যাদেশ রহিতকরণ ও হেফাজতের জন্য সংসদে বিল আকারে উত্থাপনের সুপারিশ করেন বিশেষ কমিটির সভাপতি জয়নুল আবেদিন। অধিবেশন শেষে চিফ হুইপ জানান 9 এপ্রিলের মধ্যে উত্থাপিত অধ্যাদেশ পাশ করার চেষ্টা করবেন তারা। সেখানে যাচাই বাছাই করার পরে মোটামুটি আজকে রিপোর্ট আকারে পেশ হয়েছে। আপনারা রিপোর্টটা ইতিমধ্যে পেয়েছেন আশা করি। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা আগামী 9 তারিখের মধ্যে আমরা সংশ্লিষ্ট বিলগুলা পাশ করবার চেষ্টা করব। আর যেসব বিল ল্যাপস হয়ে যাবে, তার কোনো প্রয়োজনীয়তা নেই, এরকম বিলগুলোকে আমরা ল্যাপস হয়ে যাবে না, অটোমেটিক্যালি আমরা পাশটা করলে এটা ল্যাপস হয়ে যাবে। এই পদ্ধতিতে আমরা বিলগুলো আজকে রিপোর্ট আকারে পেশ হয়েছে। 133টির মধ্যে 20টি অধ্যাদেশ উত্থাপিত না হওয়ার সিদ্ধান্তে নোট অফ ডিসেন্ট দিয়েছেন বিশেষ কমিটি বিরোধী দলের 3 সংসদ সদস্য মুজিবুর রহমান, রফিকুল ইসলাম খান ও জিএম নজরুল ইসলাম। অধিবেশন শেষে বিরোধী দলীয় সংসদ সদস্য আখতার হোসেন বলেন, মানবাধিকার, দুদক, গুম অধ্যাদেশ সহ গুরুত্বপূর্ণ অধ্যাদেশ সরকার বাতিল বা পরে উত্থাপনের জন্য প্রস্তাব করেছেন। সরকারের এমন প্রস্তাবে বিরোধীরা মর্মাহত। বিএনপি নেতৃত্বাধীন সরকার তারা সংবিধানের সংস্কারই শুধু করতে চায় না, রাষ্ট্র কাঠামোর যে উপাদানগুলোর মধ্য দিয়ে জনজীবনকে নাস্তানাবুদ করে দেওয়া যায় সেই বিষয়গুলোতে যে সংশোধনীগুলো নিয়ে আসা হয়েছিল, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে বড় বড় যে কাঠামোগুলো আছে সেখানে যে ধরনের সংস্কার চাওয়া হয়েছিল সেই সংস্কারগুলো তারা আসলে চায় না। 8 আগস্ট 2024 থেকে 17 ফেব্রুয়ারি 2026-এ জারি করা হয় এসব অধ্যাদেশ। 12 এপ্রিলের মধ্যে ভাগ্য নির্ধারিত হবে এসব অধ্যাদেশের। যাচাই করা যেতে পারে। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। উদ্বেগ বাড়াচ্ছে হামের প্রাদুর্ভাব। জ্বর, শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে বাড়ছে রোগীর চাপ। 24 ঘন্টায় হামে আক্রান্তের সংখ্যা 685 আর উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে আরও 4 শিশুর। এদিকে সিপ্যাপ ব্যবহারে নিউমোনিয়া, শ্বাসকষ্টের চিকিৎসায় ভেন্টিলেটরের প্রয়োজন কমবে বলে জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রী। দ্রুত গতিতে সারা দেশে ছড়িয়ে পড়েছে হাম। আক্রান্ত রোগীর শারীরিক অবস্থা আরও খারাপ করছে নিউমোনিয়া, যার কারণে শিশুদের প্রয়োজন হচ্ছে ভেন্টিলেশন। এবার শ্বাসকষ্টের চিকিৎসায় প্রাথমিক ভেন্টিলেশন সিস্টেম বাবল সিপ্যাপের উদ্ভাবন করল আইসিডিডিআরবি। বৃহস্পতিবার এর ব্যবহারের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী। জানান, হাম দেশে বজ্রপাতের মতো ছড়ালেও অল্প সময়ের মধ্যেই সব ধরনের প্রস্তুতি নিয়েছে সরকার। মিজেলস এমন হঠাৎ করে বজ্রপাতের মতন এসে পড়েছে আমাদের উপর, যেটার কোনো রকম প্রস্তুতি আমাদের কাছে ছিল না। তার মধ্যে আমাদের একটি হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার কারণে আমাদের অনেকগুলি সন্তান অকালে ঝরে গেছে। এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী জানান, গত বছরগুলোতে হামের টিকাদান কর্মসূচি ন্যূনতম 95% সফল করতে না পারায় এবার আক্রান্ত বেড়েছে। 20-21 সনে হামের টিকা দেওয়া হয়েছিল 1 মাস। যদি টিকাটা কন্টিনিউ করতো মিজেলসের, তাইলে কিন্তু এটা হতো না। ওই 4 বছরের গ্যাপটার কারণে হয়েছে, প্লাস কোভিডকালীন সময়ে এই টিকাটার প্রচলন ছিল না, দিতে পারতো না, দেয় নাই। এই দুইটা কারণে নাম্বার অফ দ্য পিপল আনভ্যাকসিনেটেড বাইরে গেছে, যেই কারণে মিজেলসের আক্রমণ। এটা তো আমরা দায়ী না, বিগত সরকার। রাজধানীর শিশু হাসপাতালে গত 24 ঘন্টায় 17 শিশু হাম নিয়ে ভর্তি হয়েছে। বর্তমানে চিকিৎসা নিচ্ছে 58 জন। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের প্রশংসনীয় অবদানের স্বীকৃতি হিসেবে যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্য থেকে বিশেষ সম্মাননা অর্জন করেছে বাংলাদেশ সেনাবাহিনী। 31 মার্চ জর্জিয়া স্টেট সিনেটের এক আনুষ্ঠানিক অধিবেশনে বিশ্বজুড়ে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কর্মরত বাংলাদেশি শান্তিরক্ষীদের অবদানকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়া হয়। এ সময় জর্জিয়া অঙ্গরাজ্যের গভর্নর বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের হাতে রেজলিউশনটি তুলে দেন। এর আগে জর্জিয়া সফরকালে গভর্নর ব্রায়ান কেম্পের সঙ্গে তার দফতরে সৌজন্য সাক্ষাৎ করেন সেনাবাহিনী প্রধান। বৈঠকে দ্বিপাক্ষিক সামরিক সহযোগিতা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। ভয় আর আতঙ্কের জনপদে এখন স্বস্তির নিঃশ্বাস। স্বাভাবিক জীবনযাপনে ফিরছেন বাসিন্দারা। বলছি,
এক সময়ে সন্ত্রাসীদের সাম্রাজ্য হিসেবে পরিচিত পাহাড়ি জনপদ চট্টগ্রামের জঙ্গল সলিমপুরের কথা প্রশাসন নিয়ন্ত্রণে নিয়ে স্থাপন করেছে অস্থায়ী 2টি ক্যাম্প। নিরাপত্তা এবং সুযোগ সুবিধা নিশ্চিতে সরকারের পক্ষ থেকে নেওয়া হচ্ছে নানা প্রকল্প। জঙ্গল সলিমপুর ঘুরে এসে নূরজামান আতিকের ক্যামেরায় শফিকুল আলমের প্রতিবেদন। বাহির থেকে সাদামাটা মনে হলেও বাড়ির ভেতরে আভিজাত্যের ছোঁয়া। গভীর জঙ্গলে অপরূপ দোতলা বাংলো, সুদৃশ্য বাগান ও সুইমিং পুল। সন্ত্রাসীদের বিলাসী জীবনযাপনের এমন দৃশ্য সামনে আসে আতঙ্কের জনপদ চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে প্রশাসন নিয়ন্ত্রণের পর। কিছুদিন আগেও ভয়ের জনপদ ছিল এটি। প্রবেশপথে সন্ত্রাসীদের সশস্ত্র পাহারা, ঢুকতে গেলে বিশেষ পরিচয়পত্র। সেই ভয়ঙ্কর জঙ্গলে গত 9 মার্চ 4000-এর বেশি আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে পাল্টে যায় দৃশ্যপট। নিয়ন্ত্রণে নিয়ে স্থাপন করে অস্থায়ী 2টি ক্যাম্প। এখানে কোনো ব্যক্তি বা গোষ্ঠী, কোনো সন্ত্রাসী বাহিনী, এটা কে আসলো এটা ইম্পর্টেন্ট না। এখানে সন্ত্রাস দমন আমাদের উদ্দেশ্য, যেই আসুক তাকে দমন করা হবে। স্থানীয়দের নিরাপত্তা ও স্বাভাবিক জীবনযাপন নিশ্চিতে সার্বক্ষণিক টহলে আইনশৃঙ্খলা বাহিনী। সুযোগ সুবিধা নিশ্চিতে নেওয়া হচ্ছে সরকারি নানা প্রকল্প। অত্যন্ত সুন্দর একটা এলাকা, আপনারা দেখেছেন প্রাকৃতিকগত দিক থেকে। আমরা এই সৌন্দর্যটা ধরে রেখে মানুষগুলোকে সুন্দর করে আমরা তাদেরকে সুন্দর জীবনে ফিরিয়ে নিয়ে আসতে চাই। প্রশাসনের এমন উদ্যোগে আতঙ্কের জনপদে এখন স্বস্তির নিঃশ্বাস স্থানীয়দের। আলীনগর ইয়াসিন যে ছিল সে একটা সন্ত্রাস ছিল, তার তাণ্ডবে পুরা ছিন্নমূল জঙ্গল সলিমপুর খুব নির্যাতিত জনগণরা ছিল। আমি মনে করি যে প্রশাসনের লোক এখানে আছে না, আমাদের এখানে আমরা হেফাজতে আছি। রাজনৈতিক ছত্রছায়ায় চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে 3000 একরের বেশি সরকারি খাস জমি দখলে নেয় কয়েকটি চক্র। দীর্ঘ 3 যুগ ধরে চলে পাহাড় কেটে কোটি কোটি টাকার প্লট বাণিজ্য। বহিরাগতদের এনে গড়ে তোলা হয়েছিল দেশের ভেতরে ভয়ঙ্কর এক রাজ্য। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। রাজধানীর বনশ্রীতে গাড়ির ধাক্কায় প্রাণ গেছে এক মোটরসাইকেল আরোহীর। রাত 12:30টার দিকে বনশ্রীর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সামনে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় বরিশাল থেকে ঢাকায় এসে দুর্ঘটনায় পড়েন সুমন কাজী। পুলিশ ঘটনাস্থলে এসে তার ফোন এবং বাইক উদ্ধার করে স্বজনদের সঙ্গে যোগাযোগ করেন। সুমনের সঙ্গে 6 বছর বয়সী ভাগ্নে থাকলেও অক্ষত আছে সে। তাকেও অভিভাবকের কাছে হস্তান্তর করা হয়েছে। স্বজনরা জানান 32 বছর বয়সী সুমন কাজী ইলেকট্রিক পণ্যের ব্যবসায়ী। ট্রাকের সাথে তার ধাক্কা লাগছে, অথবা সে পড়ে যাওয়ার পরে হয়তো ট্রাক তাকে পিষে দিয়েছে। আমি তার বডিটা একটু সামান্য দেখছি, কিন্তু আসলে দেখার মতো অবস্থানে নাই। মোটরসাইকেলের সাথে সে সংঘর্ষ হয়েছে, এটাও কেউ প্রপারলি বলে না এখনো পর্যন্ত। মোটরসাইকেলের পেছনে একটা 5 বছর বা 6 বছরের বাচ্চা ছিল। বাচ্চাটা আমার দেখার মতো সম্পূর্ণ আনটাচ, বাচ্চার কোনো ক্ষয়ক্ষতি হয় নাই এবং মোটরসাইকেলেরও তেমন কোনো ক্ষয়ক্ষতি হয় নাই। শুধুমাত্র মোটরসাইকেল রাইডার সুমন কাজী ঘটনাস্থলে নিহত হয়েছে। হবিগঞ্জে তেলবাহী ট্রেন দুর্ঘটনার কারণে বুধবার রাতে থেকে বৃহস্পতিবার পর্যন্ত 20 ঘন্টা শিডিউল বিপর্যয়ের দুর্ভোগে পড়েন যাত্রীরা। এ অবস্থায় সিলেটের যাত্রীদের জন্য আজ বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে রেলওয়ে। এ নিয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে সিলেট রেলওয়ে স্টেশনে আছেন সহকর্মী জয়ন্ত কুমার দাস। সরাসরি যুক্ত হব তার সাথে। হবিগঞ্জে তেলবাহী ওয়াগন ট্রেন দুর্ঘটনায় সৃষ্ট শিডিউল বিপর্যয় কাটিয়ে উঠতে যাত্রীদের ভোগান্তি এড়াতে নির্বিঘ্ন যাতায়াতের জন্য সিলেট থেকে ঢাকা যাচ্ছে একটি স্পেশাল ট্রেন। যে স্পেশাল ট্রেনটির নাম ব্যালেন্স এক্সপ্রেস। যে ট্রেনটি কিছুক্ষণের মধ্যেই সিলেটের যে রেলওয়ে স্টেশন আছে সেটি ছেড়ে যাবে ঢাকামুখী। এই ট্রেনটি সিলেট থেকে ঢাকা যাবে এবং এই ট্রেনটি সাধারণত আজকের জন্যই শুধু সিলেট ছেড়ে যাচ্ছেন এবং সেটি ঢাকা যাবে, ঢাকা থেকে আর ফেরত আসবে না। জানিয়ে রাখতে চাই, রেলওয়ে কর্তৃপক্ষ আমাদের জানিয়েছে গত বুধবার রাতে ওয়াগন দুর্ঘটনার ফলে ঢাকাগামী উপবন এক্সপ্রেস ট্রেনটি সিলেট ছেড়ে যেতে পারেনি। তাছাড়া শুক্রবার, যেহেতু আজকে শুক্রবারে কিন্তু কালনী এক্সপ্রেস সাপ্তাহিক বন্ধ, এতে ঢাকাগামী যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে, যা নিরসনে এই বিশেষ ট্রেনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এবং এই স্পেশাল ট্রেনটি কিন্তু 8:30 এই সিলেট রেলওয়ে স্টেশন ছেড়ে যাওয়ার কথা রয়েছে এবং সিলেট থেকে ঢাকা যাওয়ার পথে 4টি স্টেশনে এটি থামবে। সেটি হচ্ছে কুলাউড়া,
শায়েস্তাগঞ্জ, শ্রীমঙ্গল এবং বিমানবন্দর স্টেশন ঢাকায়। কুলাউড়াতে এটি থামার কথা রয়েছে 9টা 27 মিনিটে এবং শ্রীমঙ্গলে থামার কথা রয়েছে 10টা 15 মিনিটে এবং শায়েস্তাগঞ্জে থামার কথা রয়েছে 10টা 50 মিনিটে এবং 1টা 30 মিনিটে ঢাকা বিমানবন্দর স্টেশনে পৌঁছার কথা রয়েছে এবং তার যে গন্তব্য কমলাপুর রেল স্টেশনে দুপুর 2টা 10 মিনিটে পৌঁছার কথা রয়েছে। এবং যেহেতু আজকে সাপ্তাহিক বন্ধ, কালনী এক্সপ্রেস বন্ধ, অনেক যাত্রী আসলে ভোগান্তিতে পড়েছিল যে আজকে তারা আসলে ট্রেন পাবে কিনা, কিন্তু যখন সিলেট রেলওয়ে স্টেশনে আসলো, যখন ট্রেনটি পেল, স্পেশাল ট্রেনের স্পেশাল যাত্রী হয়ে তারা উচ্ছ্বাস প্রকাশ করেছেন। এছাড়া জানিয়ে রাখতে চাই, সাধারণত 2 দিন 3 দিন আগে থেকেই কোনো ট্রেনের টিকিট পাওয়া যায় না, কিন্তু যেহেতু এটি স্পেশাল ট্রেন, গতকাল সন্ধ্যায় আসলে সব জনসাধারণ জানতে পেরেছে। আজকে এখন পর্যন্ত আমরা 8টা 20 মিনিট পর্যন্ত আমরা এর আগেও আমরা জানতে পেরেছিলাম যে এখনো কিন্তু টিকিট অ্যাভেলেবেল আছে, কাজে এখনো টিকিট কেটে কিন্তু যাত্রীরা উঠতে পারছেন। এবং এখানে যারা যাত্রী রয়েছেন তারা বলছেন যে আসলে এইরকম স্পেশাল ট্রেন শুধু আজকের জন্য না, এইরকম যেন আরো বেশি বেশি করে আমাদের এই সিলেট ঢাকা রুটে যেন চালু করা হয়, এতে যাত্রীদের যে ভোগান্তি আছে সেটা তারা পুষিয়ে উঠতে পারবে। এবং যেহেতু ঢাকা সিলেট মহাসড়কের যে বাই রুট যেটি আছে, বাসে যে রুট দিয়ে যায়, সেটি হচ্ছে 6 লেনে কাজ চলছে, এখানে একটু সময় বেশি লাগে, একটু ভোগান্তি বেশি হয়, কাজেই স্বাচ্ছন্দ্য ভ্রমণের জন্য ট্রেন জার্নিটাই আসলে যারা যাত্রী আছে তারা এটি পছন্দ করেন। কাজেই সিলেট থেকে ঢাকা যে তারা বেশি বেশি ট্রেন যায় এমনটি আসলে তাদের প্রত্যাশা। এবং যেহেতু এই স্পেশাল ট্রেনটি দেওয়ার কারণে গত উপবন এক্সপ্রেস যেটি বাতিল হয়েছে হবিগঞ্জের ট্রেন দুর্ঘটনার ফলে, এর ফলে কিন্তু এই ভোগান্তিটা পুষিয়ে নেওয়ার জন্যই কিন্তু এই স্পেশাল ট্রেনটি চালু করা হয়েছে। এতে কিন্তু আমরা দেখেছি জনমনে একটি প্রশান্তি বিরাজ করছে এবং বিশেষ করে যারা যাত্রী তারা কিন্তু উচ্ছ্বাস, তারা বলছেন যে এরকম যেহেতু ভেবেছে আরো বেশি বেশি করে আমাদের জন্য বাবা হোক, এমনটাই তারা আসলে চান। আমরা দেখেছি অনেকেই পরিজন নিয়ে কিন্তু শিশু থেকে শুরু করে বৃদ্ধ অনেকেই যাত্রীরা আসছেন, ট্রেনে উঠছেন এবং তারা আসলে উচ্ছ্বসিত আমরা দেখলাম। সাধারণত ট্রেন যাত্রার যাত্রীদের যে উচ্ছ্বাস থাকে তার থেকেও বেশি উচ্ছ্বাস আমরা দেখেছি, কারণ হচ্ছে এই সময় আসলে সিলেট রেলওয়ে স্টেশনে ট্রেন থাকার কথা নয় এবং তারা এই মুহূর্তে যেহেতু সিলেট থেকে ট্রেনে করে এবং টিকিট কেটে ট্রেনে করে ঢাকা যেতে পারছে, তারা ভীষণ ভীষণ খুশি। আমরা যতটুকু জানতে পেরেছি এই যে ট্রেনটি স্পেশাল ট্রেনটি এটি কিন্তু 14টি বগি নিয়ে যাচ্ছে, 13টি বগি ট্রেনের একটি এক্সট্রা বগি, 14টি বগি নিয়ে কিন্তু ঢাকার উদ্দেশ্যে রওনা দিবে। আর কিছুক্ষণের মধ্যে 8টা 30 মিনিটে যাত্রার কথা রয়েছে। এবং এখানে যারা যাত্রী, বিশেষ করে সিলেট অঞ্চলের যারা যাত্রী রয়েছেন তারা বলছেন আসলে শুধুমাত্র আজকের জন্য নয়, এরকম যেন স্থায়ীভাবে কোনো স্পেশাল ট্রেন দেয়া হয়, বিশেষ ট্রেন দেয়া হয়, যাতে যাত্রীরা অনায়াসে স্বাচ্ছন্দ্যে ভ্রমণ করতে পারে সিলেট থেকে ঢাকা। এই ছিল আমার কাছে সিলেট থেকে ঢাকা যে স্পেশাল ট্রেনটি ছেড়ে যাওয়ার কথা রয়েছে, সেই স্পেশাল ট্রেন ব্যালেন্স এক্সপ্রেসের সামনে থেকে সব শেষ। যুক্ত ছিলাম সিলেট রেল স্টেশন থেকে। বন্ধ হয়ে গেছে 36 কোটি টাকা ব্যয়ে নির্মিত রেলের ডিজিটাল ওয়াশিং প্ল্যান্ট, তাই অতিরিক্ত খরচে ম্যানুয়াল পদ্ধতিতেই ট্রেন ধোয়া মোছার কাজ চলছে ঠিকাদার প্রতিষ্ঠান দিয়ে। ওয়াশিং প্ল্যান্ট কাজে লাগাতে নতুন প্রকল্প চান রেলের মহাপরিচালক, তবে একে রেলের চরম গাফিলতি আখ্যা দিয়ে সংশ্লিষ্টদের জবাবদিহির আওতায় আনার পরামর্শ যোগাযোগ বিশেষজ্ঞ। তাজবুস সালেহের প্রতিবেদন। 1.5 ঘন্টার বদলে মাত্র 10 মিনিটে সম্পূর্ণ একটি ট্রেন পরিষ্কারের লক্ষ্যে ঢাকার কমলাপুর ও রাজশাহী রেল স্টেশনে চালু হয় 2টি আধুনিক ওয়াশিং প্ল্যান্ট। এখন আমরা 10 মিনিটে এটা স্কিপ করে গিয়ে আমরা আবার ট্রেনটা সার্ভিসই দিতে পারব। 2021 সালে কার্যক্রম শুরুর 2 বছরের মধ্যে স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া ওয়াশিং প্ল্যান্ট এখন ভোগান্তির কারণ বলছেন রেলকর্মীরা। 2 বছর যাবত বন্ধ আছে, 2-3 বার করে কাজ করতে হয়, একবারে পুরোপুরি কমপ্লিট হয় না। ট্রেন ধোয়া মোছার কাজ চলছে পাশের ওয়াশপিটে সনাতন পদ্ধতিতে। পরিচ্ছন্ন কর্মীরা বলছেন ট্রেনের ভেতরে বাইরে পরিষ্কার করতে পারে না এই ওয়াশিং প্ল্যান্ট, উল্টো এতে তাদের কাজ বেড়েছে 3 গুণ আর ব্যয় হয় অতিরিক্ত সময়। তাই ওয়াশিং প্ল্যান্ট ব্যবহার করতে চান না তারা। ওটা আপনি মনে হয় খালি বাইর সাইডে ওয়াশ করে, ভিতরে তার কাজ করে না, ভিতরে আমরা ভালো করে পরিষ্কার করতে হয়। ওয়াশিং প্ল্যান্টে ওয়াশ ধরলে ওই কাজটা আরো বেশি কষ্ট হয়, এমন কি হয় মানে পানি ঢুকে বেশি, কাজটা আরো দেরি হয় বেশি। কমলাপুর রেলওয়ে স্টেশনের চিফ ইয়ার্ড মাস্টার বলছেন ভুল জায়গা নির্বাচন, স্থান স্বল্পতা আর কারিগরি ব্যর্থতায় কাজে লাগেনি ওয়াশিং প্ল্যান্ট। ওয়াশিং প্ল্যান্টটা ভুল জায়গায় স্থাপন করা হয়েছে, এমন জায়গায় বসছে আমাদেরকে একবার ওয়াশপিটে স্থাপন করা লাগে, ওখানে পেছন দিয়ে আবার একটা ইঞ্জিন নিয়ে টাইনা নিয়ে উপর গ্যান্ডার সাইডে ওইটা আবার পুশব্যাক করে জায়গায় টাইনা নিয়ে আবার ওয়াশপিটে স্থাপন করা লাগে। এক কাজ আমার দেখা যায় 4 বার করা লাগে। ত্রুটি স্বীকার করে রেল মহাপরিচালক বলছেন পূর্ণাঙ্গ সেবা পেতে দরকার নতুন প্রকল্প, তবে একে চরম গাফিলতি আখ্যা দিয়ে সংশ্লিষ্টদের জবাবদিহির আওতায় আনার পরামর্শ বিশ্লেষকের। যদি আমরা একই লাইনে করতে পারতাম বা এখনো যদি
লেআউটকে রিমডেলিং করে লেআউটটা যদি আমরা চেঞ্জ করে একই লাইনে নিয়ে আসতে পারি তাহলে আমাদের এটা ব্যবহার করা ইজি হবে। প্রকল্প সংশ্লিষ্ট যারা আছেন তাদের এই দায় নিতে হবে। তারা তো বিদেশে ভ্রমণ করেছেন, তারা তো দেখেছেন এটা কোন ক্ষেত্রে কিভাবে বসাতে হয়, কিভাবে কাজ করে, দেখে এসে তো এটা করেছেন। এটা আসলে মার্জনা করার কোনো সুযোগ নাই। আমি মনে করছি এটা আসলে একটা বিরাট অপরাধ। রেলের অব্যবস্থাপনা দুর্নীতি বন্ধে সরকারকে এখন থেকেই নজর দেওয়ার পরামর্শ সংশ্লিষ্টদের। এ যেন মগের মুল্লুক। ৩৬ কোটি টাকা ব্যয়ে কোনো সমীক্ষা ছাড়াই বসানো হলো দুটি ডিজিটাল ওয়াশিং প্ল্যান্ট। পরে জানা গেল তা বসেছে ভুল জায়গায়, ফলে সেবা দিতে না পারায় তা বন্ধ করে দেওয়া হয়েছে। খোদ রেল কর্মকর্তারাই বলছেন এই প্রকল্পের সুফল পেতে হলে নিতে হবে আরও একটি প্রকল্প। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন এমন অপরিকল্পিত ব্যয়ের কারণেই ডুবতে বসেছে রেল। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। খনন ও রক্ষণাবেক্ষণের অভাবে বেহাল মানিকগঞ্জের শিবালয়ের কাসাদহ খাল। অনেক স্থানে সরু নালার মতো হয়ে গেছে, পানি প্রবাহ বন্ধ হওয়ার আগের মতো কৃষকরা সেচে সুবিধা পান না। শিগগিরই খালটি পুনরুদ্ধার করে খননের দাবি এলাকাবাসীর। অবশ্য খালটি পুনঃখননের বিষয়ে শিগগিরই ব্যবস্থা নেওয়ার আশ্বাস কৃষি বিভাগ এবং স্থানীয় জনপ্রতিনিধিদের। মোহাম্মদ ইউসুফ আলীর পাঠানো তথ্য ও রমজান আলীর ছবি নিয়ে রিপোর্ট। দুপাশে বাড়ি, মাঝখানে নিচু জায়গা, দেখতে নালার মতো মনে হলেও এটি এক সময়ের খরস্রোতা খাল। ১৯৭৯ সালে মানিকগঞ্জের শিবালয়ে খনন করা হয় কাসাদহ খাল। সাবেক প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিজ হাতে খনন কাজের উদ্বোধন করেন। পানির প্রবাহ নিয়ন্ত্রণের জন্য স্থাপন করা হয় কয়েকটি স্লুইস গেট। তবে দীর্ঘদিন রক্ষণাবেক্ষণ না করায় ৫ কিলোমিটার দীর্ঘ ও ২২ ফুট প্রশস্তের এ খাল দিন দিন ভরাট হয়ে গেছে। কোথাও কোথাও দখলের কারণে সরু নালার মতো হয়েছে। পানির প্রবাহ বন্ধ হওয়ায় আগের মতো কৃষকরা সেচ সুবিধা পান না। শীঘ্রই খালটি পুনরুদ্ধার করে খননের দাবি এলাকাবাসীর। একটা মাত্র এই সংযোগে বিলের সাথে চকের পাশে চকের সাথে, যেটা এই খালটা। অনেক দূরে আমাকে পানি আনতে যাওয়া লাগে, তাহলে চালু থাকলে আমরা পানিটা বাড়ির কাছ থেকে নিতে পারি। যখন প্রয়োজন তখন পানি পাই না, আবার একবার বৃষ্টি হইলে পানিতে চক তোলা যায়, পানিটা পাস হইতে পারে না। আমরা চাইতেছি আগামীতে যখন আমাদের খালে সচল করে দিয়ে এবং চরকে ঠিক করে দেয়, যাতে আমরা পানি ঠিকভাবে আমরা চকে বন্টন করতে পারি। খালটি পুনর্খননের বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস কৃষি বিভাগ ও স্থানীয় জনপ্রতিনিধির। কৃষকরা যাতে বড় মৌসুমে তাদের চাষাবাদে কোনো ব্যাহত না হয়, তড়িৎ গতিতে যাতে এই খালটা পুনর্খননের ব্যবস্থা হয়, সে বিষয়ে আমরা তৎপর রয়েছি। আমি অবশ্যই সবটুকু শক্তি দিয়ে চেষ্টা করব এই খালটাকে পুনর্খনন করে শুধু খাল সচল নয়, এই খালের সাথে পুরা জেলার যে সেচ প্রকল্পের সমন্বয়, সেই কাজটা আমি সম্পন্ন করব। দক্ষিণ শিবালয়ের যমুনা নদী থেকে উৎপত্তি হয়ে ইছামতি নদীতে মিলিত হয়েছে কাসাদহ খাল। সময় সংবাদ, মানিকগঞ্জ। এবারের ঈদ মৌসুমে প্রত্যাশা অনুযায়ী হয়নি সিলেটের পর্যটন ব্যবসা। পর্যটন কেন্দ্রগুলোতে মানুষের উপস্থিতি থাকলেও তা অন্য বছরের তুলনায় কম বলছেন ব্যবসায়ীরা। তারা জানান জ্বালানি সংকটের নেতিবাচক প্রভাব পড়েছে মানুষের ভ্রমণ পরিকল্পনাতেও। দিগন সিংহ ও নৌশাদ আহমদ চৌধুরীর ছবিতে জয়ন্ত কুমার দাসের রিপোর্ট। ঈদের ছুটিতে দেশের পর্যটকদের শীর্ষ পছন্দের জায়গার মধ্যে একটি সিলেট। জাফলং, রাতারগুল, সাদা পাথর, চা বাগান সহ বিভিন্ন স্পটে থাকে দর্শনার্থীদের ভিড়। তবে এবারের ঈদুল ফিতরের অবস্থা ছিল অন্য বছরের তুলনায় আলাদা। ব্যবসায়ীরা বলছেন পর্যটন কেন্দ্রগুলোতে মানুষের উপস্থিতি থাকলেও তা অন্য বছরের তুলনায় কম। এ কারণে প্রত্যাশা অনুযায়ী ব্যবসা হয়নি। ঢাকা সিলেট যোগাযোগ ব্যবস্থা, সড়ক এবং বিমানের ভাড়া বেশি হওয়ার কারণে সিলেটে এইবার পর্যটকরা আমরা খুব বেশি আশানুরূপ হয়েছে সেটা বলবো না, আবার খুব মন্দও হয়নি। পর্যটন ব্যবসায়ীরা বলছেন জ্বালানি সংকটের নেতিবাচক প্রভাব পড়েছে মানুষের ভ্রমণ পরিকল্পনাতেও। যারা মনে করেন প্রাইভেট গাড়ি নিয়ে আসে, নিজস্ব গাড়ি নিয়ে আসে বা গাড়ি রেন্ট করে আসে, ওনারা তেলের একটা অনিশ্চয়তার জন্য যুদ্ধকালীন কারণে ওনারা অনেকেই ক্যান্সেল করেছেন। রেশনের ভিত্তিতে একটা গাড়ি ঢাকা থেকে যদি সিলেট আসতে হয়, সে 20 লিটার তেল পেয়ে সে কোন ভরসায় আসবে? পথে যদি কোথাও রেশনের ভিত্তিতে সে না পায়, তাহলে তো গাড়ি তার পথে বসে যাবে। আমার কাছে মনে হয় সেখানে 60%ই যারা অরিজিনাল ট্যুরিস্ট, তারা কিন্তু বের হয় নাই। এদিকে পর্যটকদের নিরাপত্তায় সবসময় কাজ চলছে বলে জানায় টুরিস্ট পুলিশ। টুরিস্ট পুলিশের পক্ষ থেকে যে সার্বিক নিরাপত্তা প্রদানের বিষয়টা ছিল পর্যটন স্পট এবং পর্যটকদের, সেটা আমরা মোটামুটি নিশ্চিত করতে পেরেছি বলে আশা করছি। পর্যটন ব্যবসায়ীদের তথ্য মতে এবছর ঈদুল ফিতরের ছুটিতে সিলেট রিজিয়নে 19,61,000-এরও বেশি পর্যটকদের সমাগম হয়।
জয়ন্ত কুমার দাস, সময় সংবাদ, সিলেট। দেখছেন সকালের সময়। দেশের বাইরের খবর। ইসরায়েলে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান ও হাউথি বিদ্রোহীরা। হামলা হয়েছে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও ইরাকের বিভিন্ন মার্কিন প্রতিষ্ঠান এবং কূটনৈতিক স্থাপনা লক্ষ্য করে। এর মধ্যে পারস্য উপসাগরে শত্রুপক্ষের একটি যুদ্ধ বিমান ভূপাতিত করার দাবি করছে আইআরজিসি। অন্যদিকে ইরানেও হামলা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। সামরিক শক্তি প্রয়োগ করে হরমুজ প্রণালী মুক্ত করার মার্কিন পরিকল্পনাকে অবাস্তব বলে উড়িয়ে দিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট। ইরান থেকে ছোড়া ব্যালিস্টিক মিসাইল আঘাত হেনেছে ইসরায়েলের তেল আবিব ও জেরুজালেম সহ গুরুত্বপূর্ণ শহরগুলোতে। এ সময় রাজধানী জুড়ে ছিল শুধুই সাইরেনের শব্দ। ইসরায়েলি প্রতিরক্ষা বিভাগের দাবি, পেতাহ তিভকা শহরে মিসাইলের ধ্বংসাবশেষ পড়ে কয়েকটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলার পরপরই হাজার হাজার আতঙ্কিত মানুষ বাংকারে আশ্রয় নিতে বাধ্য হন। ইরানের সামরিক বাহিনী বড় সাফল্যের দাবি করেছে। পারস্য উপসাগরের কেশম দ্বীপের কাছে শত্রুপক্ষের একটি যুদ্ধ বিমান ভূপাতিত করার কথা জানিয়েছে আইআরজিসি। দুবাইয়ে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান ওরাকল এবং বাহরাইনে আমাজনের ডেটা সেন্টারেও সাইবার ও অবকাঠামোগত হামলার দাবি করেছে তারা। অন্যদিকে ইরাকের বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থিত মার্কিন কূটনৈতিক ও লজিস্টিক সেন্টার লক্ষ্য করে চালানো হয়েছে শক্তিশালী ড্রোন হামলা। এতে ওই অঞ্চলের মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। যুদ্ধে নতুন মাত্রা যোগ করেছে ইয়েমেনের হাউথি বিদ্রোহীরা। ইসরায়েলের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে গোষ্ঠীটি। এক বিবৃতিতে তারা জানায়, ইরান ও হিজবুল্লাহর সাথে সমন্বয় করেই এই অপারেশন চালানো হয়েছে। একই দিন লেবাননের সায়েমা শহরে ইসরায়েলি সেনা ও সামরিক যান লক্ষ্য করে ব্যাপক হামলা চালানোর দাবি করেছে হিজবুল্লাহ। এদিকে ইরানের অভ্যন্তরে হামলা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। আলবোর্জ প্রদেশের কারাজ শহরের নির্মাণাধীন B1 ব্রিজে চালানো ড্রোন হামলায় নিহতের সংখ্যা বেড়েছে। আহত হয়েছেন অনেক বেসামরিক নাগরিক। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এই হামলাকে শত্রুর নৈতিক পরাজয় হিসেবে আখ্যা দিয়েছেন। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত ঘিরে আন্তর্জাতিক মহলে দেখা দিয়েছে চরম উদ্বেগ। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো সামরিক শক্তি প্রয়োগ করে হরমুজ প্রণালী বন্ধ করার মার্কিন পরিকল্পনাকে অবাস্তব বলে উড়িয়ে দিয়েছেন। এমন কিছু পক্ষ রয়েছে যারা সামরিক অভিযানের মাধ্যমে শক্তি প্রয়োগ করে হরমুজ প্রণালী মুক্ত করার পক্ষে, যা মাঝে মধ্যে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও ব্যক্ত করা হয়েছে। তবে এটি কখনোই আমাদের পছন্দনীয় বিকল্প ছিল না এবং আমরা একে অবাস্তব বলে মনে করি। তবে ট্রাম্প প্রশাসন তাদের অবস্থানে অনড় রয়েছে। মার্কিন পররাষ্ট্র দফতর জানিয়েছে, ওয়াশিংটনের লক্ষ্য তেহরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখা। যুক্তরাষ্ট্র ইরানের বিমান ও নৌবাহিনী এবং মিসাইল সক্ষমতা পুরোপুরি ধ্বংস করার লক্ষ্যের কাছাকাছি রয়েছে বলেও দাবি তাদের। ইরানের ওপর সর্বোচ্চ চাপ নীতি প্রয়োগ অব্যাহত রেখেছে ট্রাম্প প্রশাসন। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। মধ্যপ্রাচ্যের উত্তেজনার প্রভাব পড়েছে ভিয়েতনামে। হু হু করে বাড়ছে জ্বালানির দাম, কিন্তু ভাড়া একই থাকায় বিপাকে ডেলিভারি রাইডাররা। কমছে আয়, বাড়ছে কাজের চাপ। জীবিকা টিকিয়ে রাখতে কেউ বাড়াচ্ছেন কর্মঘণ্টা, আবার কেউ ভাবছেন বৈদ্যুতিক বাইকে ফিরে যাওয়ার কথা। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির প্রভাবে ভিয়েতনামে জ্বালানির দাম বেড়েই চলেছে। দেশটির শীর্ষ জ্বালানি সরবরাহকারী পেট্রোলিমেক্সের তথ্য অনুযায়ী পেট্রোলের দাম বেড়েছে প্রায় 21% আর ডিজেলের দাম বেড়েছে 54% পর্যন্ত। এই মূল্য বৃদ্ধির সরাসরি প্রভাব পড়ছে রাইড শেয়ারিং ও ডেলিভারি খাতে কাজ করা হাজারো মানুষের ওপর। ডেলিভারি রাইডারদের অভিযোগ, জ্বালানির দাম বাড়লেও তাদের ভাড়া বা পারিশ্রমিক একই রয়েছে। তাই আগের মতো আয় করতে হলে এখন আরও বেশি সময় কাজ করতে হচ্ছে। অনেকেই বলছেন, দৈনন্দিন খরচ মেটানোই এখন কঠিন হয়ে পড়েছে, কারণ আয়ের বড় অংশই চলে যাচ্ছে জ্বালানি খরচে। প্রতিটি ডেলিভারিতে আমি পাই 2000 ভিয়েতনামি ডং। আগে 40-50 হাজার ডং দিয়ে ট্যাঙ্ক ভরানো যেত, এখন প্রায় দ্বিগুণ লাগে। এ কারণে খরচ অনেক বেড়ে গেছে, লোকসানও বাড়ছে। বিশেষ করে ই কমার্স ও ফুড ডেলিভারি কর্মীরা সবচেয়ে বেশি চাপের মুখে। প্রতিটি ডেলিভারিতে নির্দিষ্ট অল্প পারিশ্রমিক পাওয়া গেলেও বাড়তি জ্বালানি খরচে তা প্রায় অকার্যকর হয়ে পড়ছে। ফলে কেউ কেউ বিকল্প হিসেবে বৈদ্যুতিক মোটরবাইক ব্যবহারের কথা ভাবছেন, যদিও সেটি বড় বিনিয়োগ হওয়ায় তাৎক্ষণিকভাবে সম্ভব হচ্ছে না। আমি বৈদ্যুতিক বাইকে যাওয়ার কথা ভেবেছি, কিন্তু বাইকই আবার সবচেয়ে বড় সম্পদ, তাই বদলানো সহজ নয়। তবে এই পরিস্থিতি দীর্ঘ হলে হয়তো বাধ্য হয়ে সিদ্ধান্ত নিতে হবে, না হলে জ্বালানির খরচেই সব আয়।
শেষ হয়ে যাবে। পরিস্থিতি সামাল দিতে সরকার এরই মধ্যে কিছু জ্বালানি কর স্থগিত করেছে এবং প্রায় ৮ ট্রিলিয়ন ভিয়েতনামি ডং বরাদ্দ দিয়েছে মূল্য স্থিতিশীলতা তহবিলে। পাশাপাশি দেশটির প্রধান তেল শোধনাগারকে জ্বালানি উৎপাদন বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। তবুও বিশ্লেষকরা বলছেন, বৈশ্বিক অস্থিরতা অব্যাহত থাকলে এই চাপ থেকে দ্রুত মুক্তি পাওয়া কঠিন হবে। রাইসা জান্নাত, সময় সংবাদ। ইতালিতে রয়েছে ৩০,০০০-এরও বেশি বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠান। প্রবাসীদের অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠান পর্যটন এলাকায় হওয়ায় মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে চরম ক্ষতির মুখে পড়েছে। ইতালি থেকে মাকসুদুর রহমানের তথ্যচিত্র রিপোর্ট। পশ্চিম ইউরোপের প্রাচীন সভ্যতার নান্দনিক সৌন্দর্যের দেশ ইতালি। প্রায় ৩০,০০০-এরও বেশি ব্যবসা প্রতিষ্ঠানের মালিক প্রবাসী বাংলাদেশিরা। মুদি, মুদ্রা বিনিময়, কৃষি, বাংলাদেশি খাবারের রেস্টুরেন্টের বাইরেও প্রায় ৬০% ব্যবসা প্রতিষ্ঠান পর্যটক নির্ভর এলাকায় গড়ে উঠেছে। সাম্প্রতিক বছরগুলোতে করোনা ও রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে পর্যটন নির্ভর ব্যবসার উপর ব্যাপক প্রভাব পড়ে। তবে সবকিছু ছাপিয়ে বর্তমানে মধ্যপ্রাচ্যের যুদ্ধে ভয়াবহ ক্ষতির মুখে পড়েছে বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানগুলো। মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে এরই মধ্যে ফ্লাইট বিপর্যয়ের মুখে স্থবির হয়ে পড়েছে পর্যটন ব্যবসা। যুদ্ধের কারণে আমাদের পর্যটক অনেক কমে গিয়েছে। প্রথমে ছিল ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধ, তখনও প্রচুর কমেছে। তারপরে শুরু হলো ইরান আর মিডল ইস্টের যুদ্ধ। এই যুদ্ধের কারণে আমাদের পর্যটক আরো কমে গিয়েছে। এই যুদ্ধ অতি তাড়াতাড়ি সমর্থন করবে এবং আমাদের ব্যবসাগুলো ভালো হয়ে যাবে এই আশা আমি ব্যক্ত করি। যুদ্ধের কারণে এখন ব্যবসা বাণিজ্য নাজেহাল অবস্থা, টুরিস্ট আসা বন্ধ হয়ে গিয়েছে, যার প্রভাব বাংলাদেশিদের উপর পড়ছে। ইতালির প্রায় ৫.৫ লাখ ব্যবসা প্রতিষ্ঠানের মালিক বিদেশিরা, যা দেশটির মোট ব্যবসা প্রতিষ্ঠানের ১১%। ইতালির বিভিন্ন খাতে বাংলাদেশি মালিকানাধীন ব্যবসার সংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। গত ৫ বছরেই বেড়েছে প্রায় ৬২%। গত ৪ বছর ইতালি থেকে বিদেশিদের মধ্যে সবচেয়ে বেশি রেমিটেন্স পাঠিয়ে রেকর্ড সৃষ্টি করেছেন প্রবাসীরা, যার অন্যতম কারণ প্রবাসী ব্যবসায়ীদের অর্থনৈতিক সমৃদ্ধি। সময় সংবাদ, ইতালি। দক্ষিণ আফ্রিকার ইস্ট লন্ডনে স্থানীয়দের আন্দোলনের সময় লুটপাট ও ভাঙচুরের শিকার প্রবাসী বাংলাদেশিদের ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন রাষ্ট্রদূত শাহ আহমেদ শফি। ক্ষতিগ্রস্ত প্রবাসীদের সাথে কথা বলেন তিনি। পরিদর্শন শেষে রাষ্ট্রদূত ও কমিউনিটির নেতারা স্থানীয় পুলিশ কমিশনারের সাথে বৈঠক করেন। বৈঠকে ক্ষতিগ্রস্তদের নিরাপত্তা নিশ্চিত করা এবং দ্রুত সময়ে ব্যবসা পুনরায় চালুর ক্ষেত্রে প্রশাসনের সর্বোচ্চ সহযোগিতা কামনা করেন রাষ্ট্রদূত। প্রবাসী ব্যবসায়ীদের দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরতে সহযোগিতার আশ্বাস দেন পুলিশ কমিশনার। লালবাগের দেলোয়ার হোসেন খেলার মাঠ বাণিজ্যিকভাবে ব্যবহারের বিষয়টি নজরে এসেছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। তার নির্দেশে মাঠটি পরিদর্শন করে সবার জন্য উন্মুক্ত করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এ সময় ঢাকার দখল হয়ে যাওয়া সব মাঠ পুনরুদ্ধারের প্রতিশ্রুতি দেন তিনি। জানান নতুন মাঠ তৈরির পরিকল্পনার কথাও। এদিকে আগামী ৩ মাসের মধ্যে অ্যাডহক কমিটির অধীনে থাকা বিভিন্ন ফেডারেশন এবং জেলা বিভাগীয় ক্রীড়া সংস্থাগুলোতে নির্বাচন আয়োজনের কথাও জানিয়েছেন প্রতিমন্ত্রী। আমার মনে হয় কথা কম কাজ বেশি করতে হবে, কথা কম খেলতে হবে বেশি। শিশুদের জন্য আছে মাঠ, কিন্তু সেখানে ছিল না খেলার সুযোগ। সরকারি সেই মাঠ ব্যবহৃত হচ্ছিল বাণিজ্যিকভাবে। সংবাদ মাধ্যমের এমন খবর নজরে আসে প্রধানমন্ত্রীর। তার নির্দেশেই লালবাগের দেলোয়ার হোসেন খেলার মাঠ পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। পরিদর্শন শেষে মাঠটি সবার জন্য উন্মুক্ত করে দেন তিনি। দিয়েছেন নানা নির্দেশনা। অনেকেই বোধহয় স্থানীয়ভাবে বিভিন্ন কিছুর মাধ্যমে মানে দেখা যায় যে এই খেলার মাঠগুলোকে অনেক সময় বন্ধ করে রাখে। এই মাঠগুলো ওপেন থাকবে, সবার জন্য খেলবে। এখানে সবাইকেই জবাবদিহিতার আওতায় আনতে হবে। ঢাকায় সরকারি মাঠ অন্য কাজে ব্যবহারের অভিযোগ নতুন নয়। দখল হয়ে যাওয়া মাঠের সংখ্যাও কম নয়। এমন সব মাঠ পর্যায়ক্রমে পুনরুদ্ধারের প্রতিশ্রুতি দিয়েছে সরকার। পাশাপাশি নতুন খেলার মাঠ তৈরির পরিকল্পনার কথাও জানান প্রতিমন্ত্রী। ঢাকা শহরে যদি আরও এরকম কোনো মাঠ থাকে যেগুলো দখল করা হয়েছে, সেগুলোকে দখলমুক্ত করার জন্য আমাদের সরকার বদ্ধপরিকর। প্রধানমন্ত্রী মানে খেলার মাঠ বা বাচ্চাদের বা আমাদের ঢাকা মহানগরী সহ সারা বাংলাদেশের মাঠগুলোকে সংরক্ষণ করার জন্য ইতিমধ্যে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। একটি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে একটি কমিটিও করে দেওয়া হয়েছে। ফুটসাল অত্যন্ত জনপ্রিয় একটি খেলা, বিশেষ করে আমাদের যে জেনজি প্রজন্ম, যারা ইয়াং প্রজন্ম যারা রয়েছে, এই খেলাটি অত্যন্ত পছন্দ করে এবং আমরা সেটি আমাদের লক্ষ্য রয়েছে যে প্রত্যেকটি ওয়ার্ডে ঢাকা মহানগরীর আমরা যাতে ছোট ছোট আকারে যাতে ফুটসালের গ্রাউন্ড তৈরি করতে পারি।
এদিকে দেশের বেশিরভাগ ফেডারেশন এখনও চলছে অ্যাডহক কমিটির মাধ্যমে। সম্প্রতি জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থাগুলোর অ্যাডহক কমিটি বিলুপ্ত করেছে মন্ত্রণালয়। এসব সংস্থায় কবে নির্বাচন হবে সে বিষয়েও কথা বলেছেন প্রতিমন্ত্রী। সারা বাংলাদেশে আমরা ইতিমধ্যে জেলা ক্রীড়া সংস্থা, উপজেলা ক্রীড়া সংস্থা এবং আমাদের বিভাগীয় ক্রীড়া সংস্থাগুলো ভেঙে দিয়ে আমরা অ্যাডহক কমিটি তৈরি করার মাধ্যমে আমরা 3 মাসের ভিতরে আমরা নির্বাচন নিশ্চিত করব। পাশাপাশি আমাদের যে 51টি ফেডারেশন রয়েছে সেখানেও অ্যাডহক কমিটি রয়েছে, বাট অ্যাডহক কমিটির মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে অনেক আগে। আমরা একদম তৃণমূল থেকে শুরু করে আমরা উপরের দিকে আমাদের যে ঢাকার যে ফেডারেশনগুলো রয়েছে সেই কমিটিগুলোকে আমরা পুনর্গঠন করব। তবে জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার নির্বাচনে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে কাউন্সিলর নির্ধারণ। দীর্ঘদিন ধরে খেলা না হওয়ায় অনেক জেলাতেই কার্যক্রম প্রায় স্থবির। এখন দেখার বিষয় কোন প্রক্রিয়ায় ক্রীড়া সংস্থাগুলোর নির্বাচন আয়োজন করে ক্রীড়া মন্ত্রণালয়। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। অনূর্ধ্ব 20 সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপার মঞ্চে উত্তাপ ছড়াচ্ছে বাংলাদেশ ও ভারত দ্বৈরথ। ট্রাইব্রেকার নয়, নির্ধারিত 90 মিনিটেই ভারতের যুবাদের হারিয়ে ট্রফি জিততে চান লাল সবুজ কোচ মার্ক কক্স। অতীতের তিক্ত স্মৃতির কথা মাথায় রেখে প্রতিপক্ষকে নিয়ে বাড়তি সতর্ক অধিনায়ক বিটু চৌধুরী। এ ম্যাচের টিকিট নিয়ে ব্যাপক চাহিদা প্রবাসী বাংলাদেশি দর্শকদের। মারের ন্যাশনাল স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে আজ রাত 9টায়। খন্দকার ওমর ফারুকের ছবিতে থাকছে বিস্তারিত। একটা ট্রফি, ভারত বাংলাদেশ দুই অধিনায়কেরই চাওয়া কাঙ্ক্ষিত এই ট্রফি। সাফ অনূর্ধ্ব 20 ফুটবল চ্যাম্পিয়নশিপের শুরু থেকেই দুর্দান্ত পারফর্ম করেছে বাংলাদেশ ও ভারত। শিরোপার মঞ্চে তাই যোগ্য হয়েই নামছে এ দুই দল। আসরের ভেন্যু মালদ্বীপে প্রায় 1 লাখ বাংলাদেশির বসবাস। ম্যাচের আগে অনুশীলনে বাংলাদেশ দলকে উৎসাহ যোগানোর পাশাপাশি তাদের অনুশীলন দেখতে ছুটে যান প্রবাসী বাঙালিরা। সবার আগ্রহের কেন্দ্রে ছিলেন রোডান সুলিভান ও ডেকলান সুলিভান। সবার চাওয়া প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর দ্বীপ রাষ্ট্রটিতে তাদের চোখ ধাঁধালো নৈপুণ্য উপহার দেবে লাল সবুজ। সমর্থকদের হৃদয়ের এই ব্যাকুলতা জানে পুরো বাংলাদেশ দল। তাই তো তাদের জয় উপহার দিয়েই মাঠ ছাড়তে চায় মার্ক কক্সের দল। প্রতিপক্ষ ভারত বলেই বাড়তি সতর্ক লাল সবুজ, কারণ বয়স ভিত্তিক পর্যায়ে একাধিকবার ভারতের কাছে ফাইনালের মঞ্চে স্বপ্ন ভাঙার কষ্ট নিয়ে ফিরতে হয়েছিল লাল সবুজকে। এবার তাই মালদ্বীপের ফাইনালে দাঁত ভাঙা জবাব দিতে চান বাংলাদেশ অধিনায়ক, জিততে চান শিরোপা। প্রতিপক্ষ যখন ভারত হয় তখন আমাদের ভিতরে একটু অন্য কিছু কাজ করে। আমরা মনে করি তারা আমাদের চিরপ্রতিদ্বন্দ্বী সবসময়। আমি মনে করি, আমার টিমমেটরা মনে করে, তার এগেনস্টে খেলা মানে আমরা আমাদের সবটুকু দিয়ে লড়ার ট্রাই করি। লাল কার্ডের কারণে নেপালের বিপক্ষে ম্যাচে ডাগআউটে থাকতে পারেননি কোচ মার্ক কক্স। এবার ফাইনালে সেরাটা দিয়ে ইতিবাচক পারফর্ম করবে ফুটবলাররা, এমনটাই আশা তার। বড় কোনো ইনজুরি না থাকায় স্বস্তি কোচের। ভারত খুব শক্তিশালী দল, তারাও আমাদের মতো একটা শক্তিশালী দলের বিপক্ষে খেলবে। আমার ফুটবলাররা জানে তাদের কাজটা কি, মাঠে সেটাই তারা করবে। একজন ইংরেজ হিসেবে আমি পেনাল্টি শুটআউটে ম্যাচ যাক সেটা চাই না। আশা করি নির্ধারিত 90 মিনিটেই আমরা ভারতকে হারিয়ে শিরোপা জিততে পারবো। আসর জুড়েই টিকিটের লম্বা লাইন ছিল প্রবাসী বাংলাদেশিদের। ফাইনালের আগেও দেখা গেছে টিকিটের জন্য সে একই চিত্র। সমর্থকদের আশা শিরোপা নিয়েই মালদ্বীপ থেকে দেশে ফিরবে বাংলাদেশ। আমরা এখানে টিকিট নেওয়ার জন্য আসছি, অনেক লোকের সমাগম। মালদ্বীপে প্রায় 1 লক্ষ বাংলাদেশি আছি। আমরা সবাই আশাবাদী যে এই ম্যাচ আমরা অবশ্যই সুন্দরভাবে জিতব। 2024 সালে একবার অনূর্ধ্ব 20 পর্যায়ে সাফের শিরোপা জয় করেছিল বাংলাদেশ। পারভিন আক্তার, সময় সংবাদ। বিসিবির পরিচালক পদ ছাড়লেন আরও একজন। এবার জাতীয় ক্রীড়া পরিষদ কোটায় পরিচালক হওয়া ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক বোর্ডের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। ব্যক্তিগত কারণেই সরে দাঁড়িয়েছেন বলে জানিয়েছেন তিনি। এ নিয়ে বিসিবি নির্বাচনের 6 মাসের মধ্যেই 3 পরিচালক পদত্যাগ করলেন। ক্রিকেট বোর্ডে পদত্যাগের হিড়িক। পরিচালকদের পদত্যাগের তালিকায় যুক্ত হলো আরও একটি নাম, ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক। জাতীয় ক্রীড়া পরিষদ এনএসসি কোটায় বোর্ডে আসা পরিচালক 6 মাস না যেতেই বললেন বিদায়। এরই মধ্যে বোর্ডে পাঠিয়েছেন অফিসিয়াল লেটার। ব্যক্তিগতভাবে জানিয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকেও। আপনি নাকি বিসিবি পরিচালকের পদ থেকে পদত্যাগ করেছেন? জি জি, প্রেসিডেন্ট বরাবর দিয়েছি, বুলবুল ভাইকেও আমি জানাই দিয়েছি। ওভার ফোনে কথা হয়েছে? জি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর ক্রিকেট বোর্ডেও ভিন্ন হওয়া। অন্তর্বর্তী সরকারের সময় অনুষ্ঠিত নির্বাচনের স্বচ্ছতা নিয়ে রয়েছে প্রশ্ন। আর এ নিয়ে ক্রীড়া পরিষদ গঠিত 5 সদস্যের কমিটির তদন্ত কার্যক্রম চলমান। ঠিক সেই সময়ে এনএসসি মনোনীত একজনের পদত্যাগ নানা প্রশ্নের জন্ম দিচ্ছে।
এর আগে পদত্যাগ করেন ক্লাব ক্যাটাগরি থেকে আসা 2 পরিচালক। গত 25 জানুয়ারি ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে সরে দাঁড়ান গেম ডেভেলপমেন্টের প্রধান হিসেবে দায়িত্ব পালন করা ইশতিয়াক সাদেক। যদিও পরে জানা যায় বোর্ডের বিভিন্ন সিদ্ধান্তের বিষয়ে অসন্তোষ ছিল তার। এরপর মিডিয়া কমিটির চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে দেয়া হলে 23 মার্চ পরিচালকের পদ ছাড়ার ঘোষণা দেন আমজাদ হোসেন। বেশ কিছুদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল বিসিবির আরও কয়েকজন পরিচালক সরে যেতে পারেন। অন্য দুজনের মতো ব্যক্তিগত কারণ দেখিয়ে এবার পদত্যাগ করলেন বিসিবির লজিস্টিক্স ও প্রোটোকল কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করা ইয়াসির ফয়সাল আশিক। যদিও আগের দুজনের পদত্যাগপত্র এখনও অফিসিয়ালি গ্রহণ করেনি বিসিবি। 4 এপ্রিল সভায় ইয়াসির ফয়সালের ব্যাপারেও একই রকম সিদ্ধান্ত নিতে পারে বোর্ড। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। জ্বালানি সংকট মোকাবেলায় অফিস চলবে সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত। সন্ধ্যা 6টায় বন্ধ হবে শপিং মল সহ সব দোকানপাট, মন্ত্রিপরিষদের বৈঠকে সিদ্ধান্ত। রাশিয়া থেকে 2 মাসে 6 লাখ মেট্রিক টন ডিজেল আনতে চায় সরকার। মিটবে 1.5 মাসের চাহিদা। যুক্তরাষ্ট্রের সম্মতির জন্য চিঠির জবাবের অপেক্ষা, কৌশলী আলোচনার পরামর্শ। এবং অন্তর্বর্তী সরকারের 133 অধ্যাদেশ 9 এপ্রিলের মধ্যে নিষ্পত্তির নির্দেশ। 98টি হুবহু উত্থাপন, গণভোট সহ 16টি নতুন করে উত্থাপনের সুপারিশ। প্রতারণার অভিযোগ বিরোধীদের। এই ছিল সকালের সময়ে। এরপর আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকবেন আমিরুল ইসলাম আরিফ। ধন্যবাদ মেজবাহ। আন্তর্জাতিক সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।